এদিকে দীর্ঘ 4 মাস পরে ভিডিওতে দেখা মিলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভারত থেকে দেশের পথে রওনা দিয়েছেন এমনই কথা বলছে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা। হঠাৎ দেশে ফেরার কারণ কি, কোথায় পেলেন এত সাহস? অবাক হলেন ডক্টর ইউনূস। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, রাষ্ট্রপতি জোপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়তেছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ফিরবে নিশ্চিত, আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। প্রায় 5 মাসের মাথায় বাংলাদেশের রাজনীতিতে কি এমন ঘটলো যে অনেক রাজনৈতিক বিশ্লেষককেও আমি বলতে শুনি আজকাল যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে এমন নয়, রাজনীতিতে ভীষণ শক্তিশালীভাবেই ফিরে আসবে। ট্রাম্প কি ইউনূসকে শাস্তি দেবেন? ফাঁস হলো গোপন তথ্য। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা সংবাদ রীতিমতো আজকের দিনকে সোশ্যাল মিডিয়াতে নাড়িয়ে দিয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ একভাবে চিন্তিত হয়ে গেছে। দর্শক, শেখ হাসিনা ফিরতেছে। রীতিমতো শুরুতে একটা ভিডিও দেখেছেন যে 5 মাস পরে শেখ হাসিনা দেখা দিয়েছে এবং সারা বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছে তারা কিন্তু রীতিমতো ঘোষণা দিয়ে দিয়েছে যে শেখ হাসিনা যে কোনো সময় ফিরতেছে। রীতিমতো কিন্তু তিনি ভিডিও ক্যামেরায় ধরা দিয়েছেন। তো দর্শক, কথা নয়, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। তার আগে আমরা একটা বিজ্ঞাপন দেখবো। যারা বিজ্ঞাপন না দেখবেন তারা অবশ্যই টেনে সেই ভিডিওটি দেখবেন। তো দর্শক, কথা নয়, চলুন লাইক দিয়ে দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, আজ আমি OneXBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার PSG এবং ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, রাষ্ট্রপতি জোপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়তেছেন ডক্টর ইউনূস। হঠাৎ এই সিদ্ধান্ত তিনি কেন নিলেন? আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, সেটা কি জানেন যে পোলাপানের প্রস্তাবে কখনো পিছলা খেতে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই কিন্তু তিনি একই কথা বলে আসতেছিল যে আমাকে সমন্বয়কারীরা নিয়োগ দেয় এবং আমি সমন্বয়কদের কথাই কাজ করে যেতে চাই। এই ছাত্র সমাজ কিংবা এই সমন্বয়করা যেটা বলবে আমি সেটাতেই পদক্ষেপ নিতে চাই। কোন রাজনীতিবিদ কে কি বললো কিংবা কোন জনগোষ্ঠী কে কি বললো আমার সেটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু ফাইনালি কেন রাষ্ট্রপতি জোপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনূস? দেখেন, একটা কথা বলি, ডক্টর ইউনূস আসলে এই 120 দিনের মাথায় বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারছে। হ্যাঁ, আপনার সামথিং একটা পরিবর্তন, সেটি হচ্ছে আপনার যেমন আপনার পলিথিন নিষিদ্ধ, তারপর হচ্ছে আপনার এই মানে ছোটখাটো এগুলো আসলে ধরা চলে না, দ্রব্যমূল্যের দাম কিংবা জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনা, কোনো কিছুতেই তিনি মনে করেন আপনার হয় নাই, সাফল্য হয় নাই। তিনি বললেন যে আমি আমার নিয়মিত যে আমার কাজ আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সেখানেই ফিরে যেতে চাই। আমি বলবো যে আপনি এতদিন পরে হলেও আপনার সম্মানটা যতটুকু এখন পর্যন্ত আছে, আপনি একদম সঠিক সিদ্ধান্তটি নিছেন, সত্যি কথা বলতেছি। কারণ আপনি একের পর এক এই পোলাপানের প্রস্তাবে আপনি যে পরিমাণ পিছলা একের পর এক আপনি খাইতেছিলেন, কোন রাজনীতিবিদের কথা শুনতেছিলেন না, জনগণের দিকে আপনি তাকাচ্ছিলেন না। এই সার্জিস হাসনাতরা যেভাবে বলতেছিল আপনি ঠিক সেভাবেই মনে করেন প্রতিটি কার্যক্রম আপনি মনে করেন চালিয়ে যেতেছিলেন। কিন্তু এখন ফাইনালি কেন আপনি এই ডিসিশনটি নিলেন? কারণ আপনি জানেন যে আপনার যে নোবেল বিজয়ী, আপনার যে বহির্বিশ্বে যে একটা সম্মান, সেটি আর থাকছে না। কারণ একে একে আপনি প্রতিটি স্টেপে আপনি একজন সরকার হিসেবে আপনি একদম টোটালি হচ্ছে মনে করেন ব্যর্থ। একদম ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি আপনি মনে করেন ব্যর্থ। আপনি ক থেকে খ যেতে পারেন নাই, এতটুকু আপনি পরিবর্তন করতে পারেন নাই। অতএব আপনি নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখা যাক যে আপনার কালকে তিনি কোথায় যায়। শুধু এটাই না, যখন নাকি তিনি এই সিদ্ধান্তটি নেয়, সবচেয়ে মজার বিষয় কি জানেন? সমন্বয়কদের ঘুম হারাম হয়ে গেছে, সার্জিসদের ঘুম হারাম হয়ে গেছে, হাসনাদের ঘুম হারাম হয়ে গেছে। বর্তমান এই সমন্বয়কারীরা মানে যারা নাকি আপনার এদের মানে ডক্টর ইউনূসের হাত ধরে এবং আসিফ নজরুলের হাত ধরে কোটি কোটি টাকার মনে করেন সুযোগ সুবিধা এবং সরকারি গাড়ি বাড়ির মনে করেন বিলাস বিবল মনে করেন আপনার এক একটা নিতেছিল, সুযোগ সুবিধা নিতেছিল। এখন তারা আপনার যমুনা ভবনে এই ডক্টর ইউনূসের যাতে পদত্যাগ না করে তিনি এইটার সমন্বয়কে আটকানোর জন্য মনে করেন গেছে। এখন এই সমন্বয়কারীরা কি আটকাতে পারবে? আমার বলে মনে হয় না, সত্যি মনে হচ্ছে না। কারণ তিনি যদি এখনো এই সমন্বয়কারীদের কথায় এবং উঠে আর বসে, তাহলে শেষ, সত্যি শেষ। কারণ এই সার্জিস আর হাসনাতের গুম কেন হারাম হয়ে গেছে? কারণ এদের পিছনে যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হাজার হাজার লাখ লাখ যে মানুষ ছিল, বর্তমান তারা কেউ নেই। কেন নেই? কারণ এরা বাংলাদেশটাকে একটা ধ্বংসে মনে করেন আপনার পরিণত করছে। বাংলাদেশটাকে দ্রব্যমূল্যে মাকাশচুম্বী, সাধারণ মানুষের বক্তব্য শুনছে না, কিংবা আপনার এই আন্দোলনে বিশেষভাবে এই আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইরা নাকি আপনার খুবই গুরুতরভাবে আহত, তাদেরকে মনে করেন দেখতেছে না, কিংবা তাদেরকে চিকিৎসার জন্য তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। এদের পিছনে বর্তমান বাংলাদেশের কোনো জনগণ নেই। কেন নেই? আজ এটার জন্যই নেই। যখন নাকি আসলে ডক্টর ইউনূস এই আপনার ঘোষণাটি দেন এবং এই সিদ্ধান্তটি নেন,
তারা মনে করেন আপনার খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, আপনার যমুনা ভবনে দৌড় মারছে কেন? যাতে ডক্টর ইউনূসকে এই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে পারে। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে অনেককেই আমি বলতে শুনেছি যে আগামী 50 বছর তো দূরের কথা, 100 বছরেও আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। কিন্তু প্রায় 5 মাসের মাথায় বাংলাদেশের রাজনীতিতে কি এমন ঘটলো যে অনেক রাজনৈতিক বিশ্লেষককেও আমি বলতে শুনি আজকাল যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে এমন নয়, রাজনীতিতে ভীষণ শক্তিশালীভাবেই ফিরে আসবে। কি এমন ঘটনা ঘটলো, রাজনীতির গণেশ কেন কিভাবে উল্টে গেল, সেটি আজকে আমি আলোচনা করব। এর প্রথম কারণ হলো যে ক্ষমতার জোর দখলকারী ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা সরকার পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। নাগরিক জীবনের এমন একটা ক্ষেত্র নেই যেখানে ডক্টর ইউনূস মানুষকে স্বস্তি দিতে পেরেছেন, না সামাজিক জীবনে, না সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, না অর্থনৈতিক দিক দিয়ে কোথাও কোনো সুখবর নেই। বাজারে যাবেন, জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, রাস্তায় বেরোবেন, সেখানে কোনো নিরাপত্তা নেই, ব্যাংক ডাকাতি হচ্ছে, রাস্তাঘাটে খুনোখুনি হচ্ছে। এরকম একটা অবস্থায় ডক্টর ইউনূসের যতটুকু সমর্থন ছিল বলে ধারণা করা হয় আগস্ট মাসে, তা একদম তলানিতে চলে গেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দেখলাম যে ছাত্ররা একটা বিশাল মানববন্ধন ডেকেছে, সেখানে সর্বমোট 15 জন। তো এটা হলো একটা বাস্তবতা। বিশ্ব রাজনীতিতেও বড় একা হয়ে গেছেন। একসময় যে বিল ক্লিনটনের সাথে মঞ্চে দাঁড়িয়ে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের কথা বুক ফুলিয়ে বলেছিলেন, সেই আমেরিকাই বাইডেন প্রশাসনের পতন ঘটেছে, কমলা হ্যারিসের নির্বাচনী পরাজয়ের পরে সেখানে তিনি একা হয়ে গেছেন। চীনও তার সাথে নেই, ভারতের সাথে তিনি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছেন। এই অবস্থায় সারা পৃথিবীতে পাকিস্তানের পাশাপাশি তার একমাত্র বন্ধু রাষ্ট্র রয়েছে পূর্ব তিমুর, ইস্ট তিমুর যে দেশটা। এই দুটো হলো তার বিশ্ব রাজনীতিতে বন্ধু রাষ্ট্র। তো এরকম একটা অবস্থায় ডক্টর ইউনূস ধারণার চাইতেও দ্রুততম সময়ে একেবারে যাকে বলে পপাত ধরণী তল। এই অবস্থায় পাশাপাশি আমরা শেখ হাসিনাকে দেখেছি যে প্রথম 3 মাস তিনি একদম চুপচাপ ছিলেন। প্রায় 2-1টা ফোন আলাপের কথা মাঝে মধ্যে শুনেছি। সেই ফোন আলাপের অনুকরণে আবার এআই দিয়ে কিছু ফোন আলাপ জেনারেট করা হয়েছে, যার মাধ্যমে তাকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। এই ফোন আলাপের বাইরে তাকে কিন্তু খুব বেশি আমরা সক্রিয় হতে দেখিনি। কিন্তু এই সময়ে শারীরিক এবং মানসিকভাবে শেখ হাসিনা যে দৃঢ়তা দেখিয়েছেন তা অচিন্তনীয়। এখনো মনোবল চাঙ্গা রেখে কর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং তিনি কিন্তু প্রথম 3 মাস এক ধরনের নীরবতাই পালন করেছেন। এবং তখন অনেকেই বলেছেন যে আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগ কেন কিছু করছে না। তিনি প্রমাণ করেছেন যে রাজনীতিতে কখনো কখনো নীরবতা সোচ্চার থাকার চাইতেও গুরুত্বপূর্ণ। এই রাজনীতিতেই এক পা আগানোর জন্য 2 পা পেছানো একটা প্রচলিত কৌশল, এবং সেই কৌশল অবলম্বন করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন তুলনা করার, যে তার 15-16 বছরের ক্ষমতার আমরা এত সমালোচনা করি, তাহলে তার আমলটা কেমন ছিল এবং এখন এই খুনি ইউনূসদের আমলটা কেমন। আপনারা একটা তুলনা করার সুযোগ পেলেন, বাংলাদেশের মানুষ একটা তুলনা করার সুযোগ পেল। এবং এই তুলনায় শেখ হাসিনা নিশ্চিতভাবেই অনেক এগিয়ে গেছেন। এবং অনেককেই আমি বলতে শুনি, যারা আওয়ামী লীগের দলীয় সমর্থক নয় বা কর্মী নয়, সাধারণ মানুষ, তারা অনেকেই আজকাল বলছেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখবেন যে আগের সরকারই ভালো ছিল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন যারা সামাজিক মাধ্যমে কথাবার্তা বলেন, এরা দেখবেন যে বিভিন্ন জরিপ চালাচ্ছেন এবং সেই জরিপে বিস্ময়করভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ব্যাপকভাবে এগিয়ে আছেন। এখন আজকে যে ঘটনাটা ঘটেছে বা এতদিন যাবত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যতগুলো ঘটনা ঘটছে, প্রত্যেকটা ঘটনা একটা বার্তা দিচ্ছে শেখ হাসিনা ফিরবে নিশ্চিত। আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। আমি আজকে আপনাদেরকে তথ্যপাত্র সহ দিচ্ছি। গাইবান্ধায় আজকে যে ঘটনা ঘটেছে, গাইবান্ধার শাহঘাটা উপজেলায় একটা ইসলামী জলসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এতে উভয় পক্ষে 10 জন লোক তারা আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা খুবই গুরুতর অবস্থায় আছে। দুপুরে শাহঘাটা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় 6 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো কি নিয়ে ঘটনা? ঘুরিদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় একটি ইসলামী জলসার আয়োজন করে বিএনপি, যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হয়। এই অনুষ্ঠানটি আগামী 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে জামাত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামী জলসার আয়োজন করেন 26শে ডিসেম্বর। ওই জলসাতেও নাহিদুজ্জামান নিশাদ নামক বিএনপির যেই নেতা আছেন তাকেই প্রধান অতিথি করা হলে কিন্তু বিএনপির বাকি নেতাদেরকে সেখানে অতিথি করা হয়নি। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গতকালকে আপনার কথা কাটাকাটি ছিল, এর ধারাবাহিকতা আজকে দুপুরে শাহঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে বিএনপির সদস্য সচিব, ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, শাহঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন জাকিরুল ইসলাম সহ ঘুরিদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান সহ 6 জন আহত হয়েছেন। জামাতের পক্ষ থেকেও 7 জন আহত হওয়ার দাবি করা হয়েছে। তো আমরা যতটুকু দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, হঠাৎ করে জামাত আমাদের উপর লাঠি সুটা নিয়ে হামলা চালায়। অন্যদিকে জামায়াতের কোনো নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওসি সাহেব বলছেন সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আপনি এই ঘটনাগুলো হচ্ছে একটা আজকে দুইটা দল যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রত্যাশা করছেন বা তাদের ঊর্ধ্বতন নেতারা চেষ্টা করছেন দলগুলো যেন মানুষের কাছে ইজ্জত সম্মান না হারায়। তারিক জিয়া বারবারই বলছেন 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেন, এবারের নির্বাচন পুলসেরাত পার করতে হবে, অনেক কঠিন হবে, সেখানে মানুষের আস্থা অর্জন করতে হবে। আস্থা অর্জনের জায়গাটা কি এটা?
বিজয় দিবসকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে প্রতিনিয়ত যেই চাঁদাবাজি লুটপাট বিভিন্ন জায়গায় মব জাস্টিস থেকে শুরু করে অনেক ঘটনা জামাত কর্তৃক টুকিটাকি ঘটছে, তবে বিএনপির দ্বারা বেশিরভাগ ঘটছে। এখন এই ঘটনাগুলো যদি কন্টিনিউ থাকে, এই ঘটনাগুলো যদি চলমান থাকে, এতে সবচেয়ে বেশি ফায়দা কে পাচ্ছে? মানুষের মানুষপটে একটা ভাবনা চলে আসছে, আগেই তো মনে হয় ভালো ছিলাম, আওয়ামী লীগ তো এগুলাই করতো, তো বিএনপি আইসা যে 17 বছর পরে ভালো কিছু করবে, এটার কি নমুনা দেখা যাচ্ছে? বা জামাত ইসলাম আসলে যে বাংলাদেশে ভালো কিছু হবে, এটার কি নমুনা দেখা যাচ্ছে? যে চোখ বন্ধ করে এতদিন ক্ষমতায় না থাকার পরে একদম পরিশুদ্ধ রূপে নেতাকর্মীরা পরিবর্তন হয়েছে, দলের হাই কমান্ড পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করছেন, কিন্তু লোকাল এরিয়াগুলোতে, গ্রামে গঞ্জে ইউনিয়নে এই জিনিসগুলো কি হচ্ছে না। আর এই জিনিসগুলো যদি ঘটমান থাকে, নির্বাচনের যেই সময়সীমাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আবার ওই সময়ের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল যেভাবে রেডি হচ্ছে, সবকিছু মিলাইয়া দেশের পরিস্থিতি যত বিশৃঙ্খল হবে, ততই আওয়ামী লীগ সরকারের রিটার্ন করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আসার ইস্যুটা শক্ত হয়ে যাবে। ফিরে আসবেন নেতাকর্মীরা, মানুষের মধ্যে হতাশা ক্রিয়েট হবে, এমনি অর্থনীতি ভঙ্গুর। ডক্টর ইউনূস বলছেন আগের কাজে গেলে ভাই আমি খুশি, আমাকে জোর করে টাইনা বসানো হয়েছে। তো সবকিছু মিলে কি মেসেজ যাচ্ছে আওয়ামী লীগের জন্য? আর এই সকল কিছুতে অবশ্যই এতদিন বিএনপি বা জামাত যে পরিকল্পনা করে আওয়ামী লীগের রাজপথ থেকে সরাই দিয়েছে, ক্ষমতা থেকে, আওয়ামী লীগ একই পদ্ধতিতে জনগণের কাছে পজিটিভ কর্মকাণ্ড হোক বা টেকনিক্যালি তারা তাদের কর্মকাণ্ড দিয়ে কিন্তু জায়গা তৈরি করেন। আপনি চাইলে আটকাতে পারবেন না, কারণ মানুষ আগের মতন সাপোর্ট না দিলে তো আর তৈরি হবে না অন্য কোনো পরিবেশ। আপনি করছেন আপনি সামান্য ঢাকায় তো চিকিৎসা পৌঁছাইতে পারতেছেন না, তো তাহলে কেন এসব নাটক করেন যে 1000 কোটি টাকা ফান্ড, ও তো কোটি টাকা ফান্ড, এগুলো কোথা থেকে আসে? কেন বলেন এসব কথা? যদি এরা যদি রাস্তায় বসতে হয়, তাহলে আপনারা এগুলো কেন বলেন টিভিতে যে আমরা এত টাকা ফান্ড দিচ্ছি? এত টাকা বলছে এখন পর্যন্ত কেউ ফান্ডের কথা পাইছে বলছে? আপনারা তো দেখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে কতটুকু 35 জন মারা গেছে, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমার কাছে লিস্ট আছে, নাম আছে, সরকারি থেকে কয়জন মারা গেছে। আমরা বিশ্ববিদ্যালয়, আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমি ওই সমন্বয়কদেরকে স্মরণ করে আমি এটা বলতে চাই, আপনারাও এটাই বিশ্বস্ত করেন যে আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয় না, কিংবা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয় যদি হয়ে থাকে, তাহলে উপদেষ্টারা শুধু আপনারা সরকারি থেকে নিলেন, কিন্তু বেসরকারি থেকে কেউ উপদেষ্টা হয়নি। কেন এই কাজটা করলেন? কেন এখানে বৈষম্য করলেন? এই জায়গায়ও কেন বৈষম্য করলেন? আমার একটা ব্যাগের দাম সব মিলায় 2500 টাকা করে পড়ে। আমার সপ্তাহে 4টা ব্যাগ লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহর মতো হয়তো আমার ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমি যখন আমার ছোট ভাইয়ের পাঠাই যাও ফার্মেসি থেকে নিয়ে আয়, ওই গিয়া যখন বলে ভাই এরকম ব্যাগ অহরহ মানুষ নিতেছে, না জানি ওদের ফ্যামিলির কন্ডিশন কি, না জানি ওরা ব্যাগটা কিভাবে সাফার করতে পারতেছে, তাদের পুনর্বাসন নিয়ে এই সরকারের কোনো পরিকল্পনা এখনো লক্ষণীয় না। সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল, ওর যে ছেলে মোদ্দাসের খান জ্যোতি, ও কিন্তু আমার মামলাতে গ্রেফতার হয়। আমার মামলাতে গ্রেফতার হওয়ার পর আমার মামলাতে ওকে রিমান্ড দেওয়া হয়। এরপর আমার উপর সেকেন্ড আরেকটা অ্যাটাক হয়। এই অ্যাটাকের ফলে আমার পেটের যে এখানে যে আইলিস্টমিটা থাকে, মানে বাংলাদেশ নারী বুড়ি যেটা থাকে, এটা আমার 4 ইঞ্চি বের হয়ে পড়ে। তা আমার উপর যে হামলাটা হয়, এই জিনিসটা যখন আমি সবাই বলতে যাই, যখন থানায় আমি কমপ্লেন করি, তারা গ্রেফতার করে ঠিক আছে, কিন্তু তারা এখন জামিনে ঘুরতেছে আমার সামনে দেয়, কিন্তু তারা প্রত্যেকে আমার গায়ে এবং হতাহত করছে। আমার এই প্রথমে ছাত্র আন্দোলন যারা করে আমাকে এই সর্বপ্রথম হামলা শুরু করা হয়। যারা এখানে আসা হতো, তারা এখনো চোখে ভিতরে মাথার ভিতরে এখনো 12-14টা করে এখনো গুলি, এই স্প্লিন্টার যেগুলো কিনা মাথার ভিতরে আটকে রয়েছে, অথচ ওদের সুচিকিৎসা করা হইতেছে। এগুলো করার জন্য আশেপাশে খালি কয়েকটা দেশের কাছে এইসব এই যে টেকনোলজি যে অপারেশন করার, এটা জাস্ট আশেপাশে হাতে গোনা কয়েকটা দেশের আর কি এই টেকনোলজি আছে। তো ওরা যদি এইভাবে মাথায় যদি ব্রেনে গুলি নিয়ে যদি থাকে, দেখা গেছে যে চোখ হারা যাবে। চোখটা ভাই আমরা আন্দোলন করছি, সামনে থেকে আন্দোলন করছি, আন্দোলন আমরা আগায় নিয়ে গেছি, পুলিশের গুলির নলের সামনে আমরা মাথা নত করি নাই। আমার গুলি লাগছে সামনে থেকে, দেখেন দৌড়াই থেকে গুলি খাই নাই, সামনে থেকে গুলি খাইছি, গুলি লাগছে চোখে, সামনে থেকে পলাই থেকে খাই নাই, সামনে থেকে খাইছি। দাঁড়িয়ে ফোন দিয়ে ভাই দেশ সংস্কার কথা ছিল, অনেক ব্যস্ত আছি, তোমার বিষয়টা পরে দেখতেছি। আরে ভাই আমরা কি দেশ সংস্কারের বাইরে? আমাদের সুচিকিৎসা ব্যবস্থা করা, আমাদের চোখের মূল্যায়ন করা, আমাদের পেটের মূল্যায়ন করা, আমাদের হাতের মূল্যায়ন করা দেশ সংস্কারের সবার প্রথম কাজ। কারণ আমাদের কারণে ওই যে ইউনূস সরকার উনি কিন্তু ইতিহাসটা পাইছে, অথচ আমাদের মূল্যায়নটা আজকে এখানে। মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করবেন বা বেকায়দায় ফেলবেন, অথবা কোনো কিছু না করলে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেবেন, এটা তো স্বাভাবিক একটা হিসাব। এই ধরনের গুজব বা গুঞ্জন কিন্তু অনলাইন মিডিয়ায় ইতিমধ্যে শক্তপোক্তভাবে ছড়িয়ে গেছে। আসলে এর কারণটা কি? প্রিয় দর্শক, আপনারা জানেন যে জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাবরই একটা ভালো সম্পর্ক ছিল বা এখনো আছে। এর আগে ক্লিনটন পরিবারের সঙ্গে তার খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, এখনো সেই সম্পর্ক বহমান এবং চলমান রয়েছে। অনেকেই ভাবেন যে যেহেতু জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো সম্পর্ক, সুতরাং এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা সাপে নেউলে সম্পর্ক হবে, এটা তো একটা স্বাভাবিক দিক। এই বিবেচনা করে অনেক ধরনের অপপ্রচার ছড়িয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে ঘিরে। একটা অপপ্রচার ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারের 20 জন উপদেষ্টার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি ক্ষমতায় বসেছেন? প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারিতে ক্ষমতা পাবেন। এরপর তিনি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে চাইলে পরিবর্তন আনতে পারবেন বা অন্যান্য দেশের সঙ্গে তার দেশের সম্পর্কটি কি হবে সেটা পুনর্বিবেচনায় নিতে পারবেন। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে পিটার হাসকে দিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের যে মার্কিনী পরিকল্পনা, সেটা কিন্তু আমরা গত 16 বছরে বাস্তবায়িত হতে দেখিনি। শেষমেশ কি হলো? এই জানুয়ারিতে নির্বাচন হবার আগে 1 মাস আগে একদম মুখে লাগাম টানলেন পিটার হাস। তিনি কোথায় যেন হারিয়ে গেলেন, পালিয়ে গেলেন না কোথায় গেলেন। পরে জানা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনের আগে মুখ বন্ধ করেছিলেন পিটার হাস। তাহলে কি হলো? বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, নির্বাচন নিয়ে এতদিন ধরে যে কথা বলে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা হঠাৎ করেই থামিয়ে কেন দেওয়া হলো?
যার ফলশ্রুতিতে আমরা দেখতে পারলাম যে জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে ছাড়াই নির্বাচন হলো, বরাবরের মতোই আওয়ামী লীগ ক্ষমতায় বসলো, প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এখন সেই রকম যদি কলা ঝোলানোর মতো আশা নিয়ে কেউ বসে থাকেন, তাহলে যে এটা গুড়েবালি হবে নিঃসন্দেহে বোঝাই যায়। যে প্রচারটি ছড়িয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই অন্তর্বর্তী সরকারের 20 জন উপদেষ্টার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছেন, ফ্যাক্ট চেকিং রিমার স্ক্যানার দিয়ে সেটা যাচাই বাছাই করে দেখা গেল একেবারেই ভুয়া এই খবরটি। তিনভাবে এই খবরটি ছড়িয়েছে। মূল বিষয় হচ্ছে অনলাইনে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের কোনো বক্তব্য নেই, কিন্তু নানা ধরনের ছবি, ইমেজ, বিভিন্ন টিভির তথ্যসূত্র দিয়ে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এটা করেছেন, ফলে ভয়াবহ বেকায়দায় পড়তে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ওইসব উপদেষ্টাদের এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত একেবারেই নিষিদ্ধ হয়ে গেল। এখন তার আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যাতায়াত করতে পারবেন না, এমনকি সম্পর্ক রাখতে পারবেন না। মূলত এই যে নিউজটি, এই খবরটি বিশ্লেষণ করে দেখা যায় যে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে একটা ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওর এইরকম শিরোনাম ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসীন হবার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক কি হতে পারে। সেখানে কিছু ভিডিও এবং ইমেজ ব্যবহার করা হয়। সেই ইমেজের একটি অংশ নিয়ে নতুন যে অপপ্রচারের কন্টেন্ট সেখানে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এনডিটিভিতে আরেকটি নিউজ প্রচারিত হয়, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের নানা দিক বিশ্লেষণ করা হয়। সেই নিউজেরও কিছু অংশ এখানে যুক্ত করা হয়। এসব করে নতুন একটা ভিডিও বানানো হয়। সেই ভিডিওতে দেখানো হয় যে বিপদে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে যে কারো ক্ষোভ এবং উষ্মা থাকতেই পারে, কিন্তু সেটা আসলে যখন অপপ্রচার দিয়ে প্রচার করা হবে তখন মানুষের কাছে নিঃসন্দেহে গ্রহণযোগ্য হবে না। প্রথমত হচ্ছে কথা ইউটিউব চ্যানেলের ভিডিও ফুটেজ, দ্বিতীয়ত এনডিটিভির একটা পর্যালোচনার অংশবিশেষ, আর তৃতীয়ত হচ্ছে যে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। যে টুইট অ্যাকাউন্টের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, দেখা যাচ্ছে যে সেটি আসলে ডোনাল্ড ট্রাম্পের টুইট অ্যাকাউন্ট নয়। এখন তো টুইট নেই, মানে টুইটের বদলে যে এক্স অ্যাকাউন্ট, সেই এক্স অ্যাকাউন্ট যাচাই বাছাই করে দেখা গেল যে এক্স অ্যাকাউন্ট থেকে এই ধরনের কোনো পোস্ট দেননি ডোনাল্ড ট্রাম্প। তার মানে তার ভুয়া একটি অ্যাকাউন্ট থেকে এই ধরনের স্ট্যাটাস দিয়ে সেই স্ট্যাটাসটি, মানে সেই টুইটটি আবার ব্যবহার করা হলো এই ভিডিওতে। সুতরাং এই অপপ্রচার যে বুক থুবড়ে পড়লো, যারা অপপ্রচার করলেন তারা যে গোয়েবলসের নীতি অনুসরণ করলেন, এটা একদম দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল। প্রিয় দর্শক, এখন আসি যে এইসব অপপ্রচারের উৎস কোথায়। আপনারা জানেন যে এইসব অপপ্রচারের অধিকাংশই আসছে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের ভেতর থেকে। ভারতের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের একটা ভালো সম্পর্ক আছে, এটা তো আমরা সবাই জানি। পশ্চিমা বিশ্বের নিরঙ্কুশ সমর্থন আছে এই অন্তর্বর্তী সরকারের উপর, এটাও একদম খোলামেলা তথ্য। কিন্তু বিষয় হচ্ছে যেহেতু কনজারভেটিভদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক নেই, সুতরাং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারী বেকায়দায় পড়বেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এই হিসেব করে কি আসলে সম্পর্ক হয় না? আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার চলমান থাকার সময়, মানে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো 2009 সালে, তখন কংগ্রেস শাসন করতো ভারত। সেই পরবর্তী নির্বাচনে আমরা দেখলাম কংগ্রেসের পরাজয় হলো, বিজেপি ক্ষমতায় এলো। তখন কিন্তু একটা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল যে বিজেপি এবার আওয়ামী লীগের গলা চিপে ধরবে। কিন্তু আমরা কি দেখলাম যে বিজেপি আওয়ামী লীগের গলা চিপে ধরলো না, বরং কংগ্রেসের চেয়ে আরো বেশি মাত্রায় সম্পর্কের গাঁট ছড়া বাঁধলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে। একই সমীকরণ যদি আমি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বলি, তাহলে দেখা যাবে যে যে ভরসা, যে আশা নিয়ে বসে আছে ইউনূস বিরোধীরা, সেই আশায় আসলে গুড়ে বালি হয়ে যেতে পারে। কারণ নমুনা তো তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের সাথে ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের। দর্শক, দেখছিলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং তাকে ফিরানোর জন্য যে প্রথমতভাবে কাজ করে যাচ্ছে যে জামাত এবং বিএনপি, তারা যেই কাজগুলো করতেছে তারা এই কাজগুলো না করলেও পারতো। প্রথমত জামাতের আমির তিনি কিন্তু শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন, যত কাজ তাদের সাথে করেছেন সেজন্য ক্ষমা করে দিয়েছেন। দ্বিতীয়ত বিএনপি চাইলে রাষ্ট্রপতির পদত্যাগ এবং বিভিন্ন ধরনের আওয়ামী লীগে যারা এখনো আছে তাদের কিন্তু সরিয়ে দিতে পারতো, কিন্তু তিনি সরাননি। তো দর্শক, যাই হোক, এ বিষয়ে আপনাদের মতামত চাই যে শেখ হাসিনা বাংলাদেশে আসা প্রয়োজন কি প্রয়োজন না, অবশ্যই করে কমেন্টে যদি চান যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক তাহলে কমেন্টে লিখবেন, আর যদি তাই না চান তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।